ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। আর সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ, অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি, মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, মন্থর অর্থনীতিতে গতি আসবে কবে। এই বিষয় নিয়েই আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল এবং আছেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্বব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জনাব শওকত আজিজ রাসেল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বেশ কমাস আগেই আপনার সঙ্গে আমাদের এই স্টুডিওতেই কথা হয়েছে। আসলে তখন অর্থনীতি নিয়ে আমরা নানান শঙ্কার কথা বলেছি। এখন কিছু কিছু ডাটা সেটি আমরা তো দেখছি খুব পজিটিভ দিকেই যাচ্ছে। আমাদের রিজার্ভ পরিস্থিতি ভালো, রেমিটেন্স প্রবাহ ভালো হয়েছে, কিন্তু তারপরও কোথায় যেন একটা অর্থনীতির চাকাকে গতিশীল করা যাচ্ছে না। কেন? আমাদের আসলে ডাটাগুলো যেভাবে তৈরি হয় এটাকে আমরা বলি, মাসুর জানে, ইয়ার টু ইয়ার ডাটা। তো অ্যাকচুয়ালি আপনি ইয়ার টু ইয়ার কম্পেয়ার করে পারবেন না, কারণ আপনাকে গত 10 বছরের পরিসংখ্যানকে নিয়ে হাঁটতে হবে। আমাদের তো কোভিড গেল, ব্যবসা মন্দা নামলো, তারপর আন্দোলন গেল, এখন হঠাৎ করে যে এক্সপোর্ট হচ্ছে বা ব্যবসা হচ্ছে এটাকে আপনি পরিসংখ্যানে আনলে এটা কিন্তু তথ্যটা কিন্তু সঠিক হবে না। মানে আমরা তো প্র্যাকটিক্যাল লাইফ লিড করছি, আমরা বাস্তব যেটা সেটার মধ্যেই বসবাস করি। আমাদের প্রতিনিয়ত ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এটাই হচ্ছে বাস্তব। এখন আপনি বলতে পারেন যে ব্যবসার কি অবস্থা। ব্যবসা এখন ব্যবসায়ী ভালো নাকি ব্যবসা ভালো, নাকি যাকে দিয়ে আপনি ব্যবসা করবেন, যেটাকে আমরা ব্যাংক বলে থাকি, একটা মাধ্যম তো লাগে, নাকি সে ভালো? আমি মনে করি কোনোটাই এখন ভালো না। আমার আমার নিজের যেটা ফ্যাক্টরি, যেটা আমি বলছি, আমাদের 5টা স্পিনিং মিল আছে, তার অর্ধেক চলছে এই মুহূর্তে। কারণ কি, আমি যাই ব্যাংকের সাথে ব্যাংকিং করতাম সেই ব্যাংক এখন আর এলসি খুলতে পারছে না। আর বিগতকালে যে এলসিগুলো করেছে তারা কিন্তু ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিক যে পেমেন্ট ইয়েটা আছে ওখানে তারা পেমেন্ট করতে পারছে না। তো ওদের এলসিও কিন্তু এখন গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে আপনার বহির্বিশ্বের ব্যাংকের কাছে। তো আমি ব্যবসা করব কাকে দিয়ে? তো ব্যাংক আপনার এই অবস্থা, ক্লায়েন্টের এই অবস্থা, তার মধ্যে যে আমাদের পলিসি সাপোর্ট যেগুলো দরকার সেগুলো আমরা সময়মতো পাচ্ছি না। সরকারকে আপনার বুঝতে হবে যে আমি কি সিদ্ধান্ত নিলে, কি প্রণোদনা দিলে আমার কতটুকু রিটার্ন আসে। আপনার প্রত্যক্ষ আর পরোক্ষ দুই ধরনের রিটার্ন আছে। আপনার ইন্ডিয়া যেরকম করছে, তাদের টেক্সটাইল মেশিনারি তারা বানায়, তারা দেখছে যে এটাকে বাঁচায় রাখতে হবে, কারণ এখানে তাদের প্রচুর ভ্যালু এডিশন হয়, কর্মসংস্থানও আছে। তাহলে কি করতে হবে? সুতা উৎপাদন করতে হবে ওই মেশিন দিয়ে, তাহলে সেখানে কর্মসংস্থান হয়, সেখানে তারা প্রণোদনা দিচ্ছে বিভিন্ন কায়দায়। তো নিশ্চয়ই তাদের একটা হিসাব আছে, লাভ লসের একটা কারণ আছে। আমার সরকারে কিন্তু এরকম কোনো মাথা ব্যথা নাই। তাদের কাছে গেলে তারা মনে করে বোধহয় একটা কিছু চাইতে আসছি। আসলে যে একটা উইন উইন সিচুয়েশন হইতে পারে, এইভাবেই ওরা আমাদের সাথে টেবিল টকে বসে না। আপনারা তো বেসরকারি খাতের প্রাণ সঞ্চার করেন এবং আপনাদের ওপর ভিত্তি করেই আসলে অর্থনীতির গতি পায়, জিডিপির প্রবৃদ্ধি হয়। আমরা সাম্প্রতিক সময়ে যেমনটা দেখছি, বিশ্বব্যাংক কদিন আগে আমাদেরকে একটা যে পূর্বাভাস দিল, সেটি হচ্ছে 2025-26 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 4.8% হতে পারে, বা এরকম একটা পূর্বাভাস দিচ্ছে। এবং একই সাথে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি, তারা আরেকটু বাড়িয়ে 5% বলছে। এই যে উন্নয়ন সহযোগীরা বলছে যে অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে, কিন্তু যাদেরকে নির্ভর করে আসলে এই অর্থনীতি গতিশীল হয় সেই আপনারা আবার উল্টো কথা বলছেন। এটা কি সাংঘর্ষিক কিনা? আমরা এটা সত্যি, আমরা মনে করি আমরা ইকোনমির চালিকা শক্তি, কিন্তু সরকারকে এটা বুঝতে হবে। আর যেটা আপনি বলছেন যে হ্যাঁ এরকম প্রবৃদ্ধির হারগুলো বলছেন আপনি, মাসুর আরও ভালো আমার থেকে বলতে পারবে, কিন্তু বাস্তবে দেখেন আপনার প্রতি 4টা গ্র্যাজুয়েটের মধ্যে 3টাই বেকার। কর্মসংস্থানের কোনো জায়গা দেখছি না, বরং লে অফ হচ্ছে। তো এই গ্রোথগুলো কোত্থেকে আসে এটা আমার মাথায় আসে না। এই গ্রোথটা কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে সেটাও একটু ভাববার বিষয় আছে। আবার বা এগুলা কোনো সূত্র বা কোনো স্বার্থের মধ্যে জড়িত আছে কিনা এটাও ভাববার বিষয় আছে। তবে বাস্তবে যদি আপনি বলেন, আমি মনে করি এটা নেগেটিভ
নিশ্চয়ই একটা এই ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগের জায়গায় আসলে কি কি চ্যালেঞ্জ আছে সে বিষয়গুলো আপনার কাছে আরো শুনবো, কিন্তু তার আগে জনাব মাসুদ রিয়াজ আপনার কাছে আবারও একটু আসতে চাই। ওই একই কথাই যদি বলি, বিশ্বব্যাংকের প্রাক্কলন হচ্ছে 4.8, আবার এডিবি আরেকটু বাড়িয়ে বলছে 5, আবার এই ধারাবাহিকতায় তারা বলছে যে এর আগামী যে বছর অর্থাৎ 2026-27 সেখানে অর্থনীতির গ্রোথ আরো ভালো হবে। তো আমি যদি এই বছরের ডাটাটাই ধরি 4.8%, কিন্তু তার সাথে আরেকটা তথ্য আপনাকে দিতে চাই, সেটি হচ্ছে বেসরকারি খাতের ঋণের প্রবাহ। সেটি 2025-এর আগস্টে নেমেছে 6.35%, যেটি বলা হচ্ছে যে 22 বছরের মধ্যে সর্বনিম্ন। আবার একই সাথে উন্নয়ন সহযোগীরা বলছে যে অর্থনীতি গতি পাচ্ছে, জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে, আমরা সরকারি খাতেও খুব বেশি বিনিয়োগ দেখছি না। মানে পুরো বিষয়টাকে কি সাংঘর্ষিক লাগে কিনা? না দেখেন, এটাকে একটু মানে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। গ্রোথ হচ্ছে, গ্রোথ হলেই সব কিছু ভালো হচ্ছে, এটাও একদিকে যেভাবে গ্রোথ হচ্ছে এটাও সত্যি। মানে 4.8 যেটা বললেন আপনি এই ফিসক্যাল ইয়ারে হবে, মানে আগামী বছর জুনে যে অর্থ বছরটা শেষ হবে, সেটা গত অর্থ বছরে আমার মনে হয় কালকেই সরকার স্ট্যাটিস্টিক্স দিল 3.69, তার তুলনায় ভালো হচ্ছে, কোনো সন্দেহ নেই। বাট এর সাথে এটাও সত্যি, আমার বন্ধু রাসেল যেটা মাত্র বলল, যে গ্রাউন্ড লেভেলে অনেকগুলো ড্রাইভার ইকোনমিকে যেগুলো বিষয় চালিকা শক্তি হিসেবে বিবেচিত ইকোনমির জন্য, সেগুলো ভালো করছে না। সো দুটোই কিন্তু সত্যি। এখন তাহলে গ্রোথ ভালো হচ্ছে কেমনি? দেখেন, বাংলাদেশ 19 কোটি লোকের দেশ, এখানে এগ্রিকালচারে একটা ভালো ফাউন্ডেশন আছে, এগ্রি সাপ্লাই চেইন আছে। এক্সপোর্ট সেপ্টেম্বর অগাস্ট গত 2 মাস একটু নেগেটিভ গ্রোথ ছিল, তারপরও আমরা এক্সপোর্ট করছি, কারণ আমাদের 40 বছরের যে, রাসেল একটু আগে খুব ভালোভাবেই বলছিলেন যে আপনাকে তো 10 বছর 15 বছরের ট্রেন্ড দেখতে হবে সেইখানে, বা আরও লম্বা সময় ট্রেন্ড দেখতে হবে। আমার এক্সপোর্টের একটা মিনিমাম গ্রোথ লেভেল আছে, তো সেগুলো মিলিয়ে ধরেন গ্রোথ হয়ে যায়। গ্রোথ নেগেটিভ না, গ্রোথ জিরো না। গ্রোথ এইবার 3.69-এর জায়গায় আগামী এই কারেন্ট অর্থ বছরে 4.8 হবে। তো ঠিক আছে, সেটা ভালো, কিন্তু আসলে গ্রোথ দিয়ে তো সব কিছুকে আপনি বিবেচনা করতে পারবেন না। আওয়ামী লীগের সময় কিন্তু দেখা গেছিল যে এই গ্রোথকে দিয়েই ইকোনমির সাকসেসকে এমন ঢোল পেটানো হচ্ছিল, ইকোনমির অন্যান্য জায়গা যে ভেঙে পড়ছিল, এনার্জি, ব্যাংকিং, বিনিয়োগ, আপনার এক্সপোর্টে দেখা যাচ্ছিল যে বিভিন্ন ধরনের ভৌতিক নাম্বার, সেগুলো গ্রোথ দিয়ে, প্রণয়ন কমিটির ভাষায় যেটি উন্নয়নের বয়ান বা গ্রোথকে আপনার একমাত্র ইকোনমির ইন্ডিকেটর হিসেবে নিয়ে আসা হয়েছিল। তো সেটা ঠিক না। গ্রোথ ইম্পর্টেন্ট, ইকোনমিক গ্রোথ রেটটা, কিন্তু সেটা দিয়ে সব দেখা যায় না। এখন আসেন তাহলে কি ভালো না, রাসেল খুব চমৎকারভাবে বলেছে। আমার প্রথমেই হলো আমার কর্মসংস্থান এবং বিনিয়োগ আমার ইকোনমির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো বিষয়। তো বিনিয়োগ যে বাড়ছে না এটা তো আমরা দেখছি। বিনিয়োগের সরাসরি নাম্বারগুলোই, আপনি প্রাইভেট ইনভেস্টমেন্ট টু জিডিপি 24% পার হচ্ছে না। এফডিআই মাত্রই পাওয়া গেল বোধহয় এই ক্যালেন্ডার ইয়ারের সেকেন্ড কোয়ার্টারেরটা, সেই জায়গাতে আপনার ড্রপ আছে, এবং যেই যতটুকুই এসছে এর 68% রিইনভেস্টমেন্ট রিটেইন আর্নিংস থেকে করেছে। তার মানে আমার নেট নিউ এফডিআই হচ্ছে না, গ্রিনফিল্ড এফডিআই হচ্ছে না। এমপ্লয়মেন্ট আমরা জানি যে, আপনি দেখেছেন পিপিআরসি বোধহয় 1 মাস আগে একটা ফিগার দিয়েছে, সেই জায়গায় আন্ডার এমপ্লয়মেন্ট আর আনএমপ্লয়মেন্ট দুটো মিলে প্রায় 50%-এর আশেপাশে চলে গেছে। তো এটা খুব ভয়াবহ। রাসেল এডুকেটেড এমপ্লয়মেন্টের ইউথ যেটা আমাদের সাউথ এশিয়ার মধ্যে, বাংলাদেশে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট সবচাইতে বেশি। আর এটার যদি সাপোর্টিং ফ্যাক্ট নেই, আপনি নিজে বলছিলেন ক্রেডিট টু প্রাইভেট সেক্টর গ্রোথ 20-22 বছরের মধ্যে সর্বনিম্ন, তাহলে একদিকে বিনিয়োগ আসছে না, প্রাইভেট ব্যাংক থেকে প্রাইভেট সেক্টরে সাপোর্ট যাচ্ছে না, এমপ্লয়মেন্ট বাড়ছে না। সুতরাং আমাদেরকে শুধু গ্রোথ 3.69 থেকে 4.8 হবে, এইটাতে পলিসি মেকাররা বা অন্য যে কেউই এখানে যাতে কমপ্লেসেন্ট না হয়, আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নাই, কারণ ইকোনমির যে ড্রাইভারগুলো এগুলো অনেকগুলোই ভালো করছে না। নিশ্চয়ই। একই সাথে আপনার কাছেই আগে একটু জানতে চাই, নিশ্চয়ই শওকত আজিজ রাসেল আরও ভালো যোগ করতে পারবেন। মানে আমরা এই সরকার ক্ষমতায় আসার পরে যে সংকটগুলোর কথা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে
আলোচনা করেছিলাম, বিভিন্ন সময় আপনারাই বিভিন্ন সময় পরামর্শ দিয়ে এসেছেন যে আমাদের জ্বালানি ব্যবস্থাপনাকে ঠিক করতে হবে। ব্যাংক তো এখনো আসলে সেই ঠিকের মধ্যেই আছে। সেই জায়গায় আসলে বিনিয়োগের জন্য যে পরিবেশটা লাগে, সেটাও কি আসলে খুব বেশি এই মুহূর্তে উপযুক্ত অবস্থায় আছে? যেটি আসলে আমাদের অর্থনীতিকে যে গতি আমরা চাই, সেই গতি পাওয়ার মতো কি আসলে ইন্ডিকেট করে? না, ওভারঅল বিনিয়োগ পরিবেশ ভালো নেই। তবে বিনিয়োগ পরিবেশের যে খারাপ অবস্থা, সেটা গত 1 বছর বা 14 মাসের প্রবলেম না। আমি আবার রাসেলের কথায় ফেরত যাই, আপনাকে হিস্টোরিক্যাল ডেটা বা ট্রেন্ড বা হিস্টোরিক্যাল যে ইনসাইট সেগুলো দেখতে হবে। আমাদের বিনিয়োগ পরিবেশ কিন্তু আজকে অন্তত 1 দশক ধরেই খারাপ, মানে সেখানে সংস্কার ডিউ হয়ে আছে কমপক্ষে 10-12 বছর ধরে খুব একটা হয়নি। তবে গত 1 বছরে যেটা নতুন করে যুক্ত হয়েছে দুটো জিনিস, একটা আমার চেয়ে ভালো রাসেল বলতে পারবে, সেটা হলো এনার্জির যে সংকটটা, এটা অনেকে বলছে এটা একটা এনার্জি ফ্যামিনে পরিণত হচ্ছে, দুর্ভিক্ষে। মানে টেক্সটাইল সেক্টর, নিট গার্মেন্ট সেক্টর, স্টিল, সিরামিক্স, যেগুলা গ্যাস হেভি এনার্জি ইন্টেন্স সেক্টর, তারা সাফার করছে। গত কয়েক মাসে রাসেল সহ আরও অনেক বিজনেস লিডার অনেক চিল্লাচিল্লি করেছে, আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে, মিডিয়াতে। তার প্রেক্ষিতে বোধহয় সরকার কিছুটা চেষ্টা করেছে, যাতে আমরা দেখেছি প্রেশার বোধহয় একটু বেড়েছে রাসেল, কিন্তু সমাধান হয়নি। দ্বিতীয় হলো যারা নতুন আসছে তাদের যে গ্যাসের কানেকশন, সেই জায়গাটা এখনো একটা বড় সমস্যা রয়ে গেছে। তো এই জায়গাটা আপনি বাড়ছে, তবে এইটার কারণটা কিন্তু গত 14 মাসের না। এটার কারণ হলো 15-16 সাল থেকে আমাদের এনার্জি সেক্টর নিয়ে যে রং অনাচার পলিসিস, হয়েছে। ইম্পোর্ট ডিপেন্ডেন্স, আমার লোকাল অনশোর অফশোর এক্সপ্লোরেশন বন্ধ রাখা, এই ধরনের ভুল সিদ্ধান্তে গেছে, মানে সেই 13, 14, 15, 16 সাল থেকে সেইটার ধারাবাহিকতায় আমরা এই প্রবলেমটাই পড়ছি। কিন্তু প্রবলেমে যেহেতু পড়ছি, কি করা যায় সেই জায়গাটা আমরা এখনো কোনো ক্লিয়ার সলিউশন দেখছি না। অনশোর বা অফশোরে বোধহয় 1 রাউন্ড বিডিং করেছিল, কিন্তু কেউ সেখানে সাড়া দেয়নি আমরা যতটুকু শুনেছি। সেটা হলো সেকেন্ড প্রবলেম, কেন দেয়নি এই গত 14 মাসে, ইনভেস্টর কনফিডেন্স। এই দেখেন, এটা ইন্টারিম গভর্নমেন্ট, ইলেক্টেড না। যে কোনো ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্দিষ্ট অল্প সময় থাকে, সেটা 1 বছর হোক, 1.5 বছর হোক, 3 মাস হোক। সুতরাং সবাই এক্সপেক্ট করছে বিনিয়োগকারীরা যে একটা ইলেকশন দিয়ে ডেমোক্রেটিক ট্রানজিশন, ইলেক্টেড গভর্নমেন্ট আসলে 5 বছরের স্টেবিলিটি, সেইটার জন্য সবাই কিন্তু অপেক্ষা করছে। সুতরাং ইলেকশন যদি দেরি হয়, যত দেরি হবে ইনভেস্টর কনফিডেন্সটা অত একটা তত খারাপ অবস্থায় চলে যাবে। নিশ্চয়ই। শওকত আসলে আপনিও নিশ্চয়ই এই বক্তব্যের সাথে একমত হবেন। সে বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো, কিন্তু তার আগে ওই বিষয়টাতে একটু জানতে চাই। মানে খুব সম্প্রতি আমরা আমাদের গভর্নরের মুখোমুখি হয়েছিলাম। তিনি একটি কথা বলেছেন এই বিনিয়োগ প্রশ্নেই। তার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে বিনিয়োগ কেন হচ্ছে না। তো তিনি সেটি যেটা ব্যাখ্যা দিয়েছিলেন যে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যেটি আসলে সেটি তো বড় বড় গ্রুপগুলো তার বেশিরভাগই আসলে পতিত সরকারের কে রিপ্রেজেন্ট করে। তো সেটি একটি কারণ তিনি বলেছেন, এবং একই সাথে বলেছিলেন যে আমাদের যে এক্সিস্টিং ফ্যাক্টরিগুলো আছে তারা তো তাদের ক্যাপাসিটির 50% এখন ব্যবহার করতে পারছে না। তো এইরকম দুটো পরিস্থিতির মধ্যে আসলে নতুন করে বিনিয়োগ আশা করাটা খুব একটা মানে সুখকর চাওয়া নয়। তো আপনার কাছে জানতে চাই যে আসলে এই বিষয়গুলো কি এরকম, নাকি আসলে সামগ্রিকভাবেই বিনিয়োগের সুযোগ আছে কিন্তু পরিবেশটা নেই? সুযোগ সবসময় থাকে, সুযোগ এখনো আছে, কিন্তু আপনার যে এক্সটার্নাল যে জিনিসগুলো আমাদেরকে ইনফ্লুয়েন্স করে বিনিয়োগ করবার জন্য, সেগুলো ঠিক করতে হবে আগে। সেদিন আমি গতকালকে আমি গভর্নমেন্টের সাথে দেখা করেছি। আমি ওনাকে কিছু বলেছি যেটা আমাদের দরকার, যেমন মনে করেন ইডিএফ ফান্ড, এটা আপনি সার্কুলেশনে আনেন না কেন? আপনি আমাদেরকে 1% দেন, আপনি এখান থেকে প্রফিট করতে যাচ্ছেন কেন? এখন কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রফিট করাটা মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত না, আমাদেরকে নিয়ে চলাটা উচিত, আমাদেরকে সাপোর্ট করাটা উচিত। তাহলে কর্মসংস্থান হবে, অন্যদেরও টাকা তারা নিতে হবে এবং সার্কুলেশনে আসবে। এই সরকার, আপনি একটু আগে বলেছিলেন যে সরকার আসার পরে কি হলো, কতদিন পার হয়ে গেল। প্রথমেই তারা যেটা করতে পারতো সেটা ছিল যে টাকা তুমি যদি ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করো, কর্মসংস্থান করো, তাহলে আমি টাকার উৎস জানতে চাইবো না, এরকম একটা কিন্তু সার্কুলেশন ছিল, এসআরও ছিল সাইফুর রহমান সাহেবের পিরিয়ডে। আমি এটা ফ্ল্যাগ করেছি, কিন্তু এটাকে তারা সেভাবে নেয়নি। এখন এই টাকাগুলা যদি সার্কুলেশন আজকে আসতো, তাহলে ইকোনমি অনেক ভাইব্রেন্ট হতো। টাকাগুলা হয়তো কিছুটা সিন্ধুকে আছে, অথবা কিছুটা বিদেশে চলে গেছে,
অথবা আইডেল হয়ে আছে। আপনি দেখেন প্রতিটা সিমেন্ট ফ্যাক্টরি, রড ফ্যাক্টরি এখন আপনার 30% ক্যাপাসিটিতে চলছে, অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ইট ইজ অ্যান ইন্ডিকেটর যে এটা ইন্ডিকেট করে যে আপনার আসলে এখানে কোনো বিল্ডিং টিল্ডিং হচ্ছে না, ব্রিজেস হচ্ছে না, নাইলে তো আপনার এগুলো বন্ধ হতো না। তো এরকম আমারও হাতে অনেকগুলো প্রকল্প আছে এবং আমার কাছে মূলধনও আছে, এটা পুঁজি যেটা লাগে আর কি সেটাও আছে, কিন্তু ব্যাংক তো আমাকে করতে দিচ্ছে না। অনেক ভালো ভালো প্রজেক্ট নিশ্চয়ই, কিন্তু মানে সেটি যেমন জরুরি, বিনিয়োগ জরুরি, কিন্তু তার সাথে আপনি যেটা বললেন যে মানে অপ্রদর্শিত টাকাও আমরা এই বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহার করতে দিব কিনা, সেটিও তো একটা নিশ্চয়ই বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনার কাছে একটু পরিষ্কার করে জানতে চাই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় মন্থর অর্থনীতিতে গতি আসবে কবে, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে আসলে অপ্রদর্শিত অর্থ ব্যবহার করার একটা সুযোগ যদি দেয়া যেত, কিন্তু সেটার সাথে তো আসলে নৈতিকতার একটা প্রশ্ন আছে। কারণ আমরা দেখেছি অতীতে এরকম সুযোগ দেয়া হয়েছে, যতটা না আসলে অর্থনীতি গতিশীল হয়েছে তার চেয়ে বেশি আসলে অর্থনীতি থেকে টাকা বেরিয়ে গেছে। আমি একটু দ্বিমত পোষণ করি। আমাদের যে টেক্সটাইলের যে বুম, যে গ্রোথ, এটা কিন্তু এই ডিক্লারেশনের পরে এসছে। আপনার AAA-19B অ্যাক্ট যেটা সাইফুর রহমান সাহেব করেছিল, এরপরে প্রচুর বিনিয়োগ হয়েছে। তো সেই বিনিয়োগগুলো হয়তো হইতো না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে না, এটা সময়, এটা আমি ওপেন এন্ডেড কিছু বলছি না, আমি বলছি একটা সময় উপযোগী সিদ্ধান্ত হতে হবে। তাহলে হয়তো কিছুটা উপকৃত হবে আপনার দেশ, রাষ্ট্র, কর্মসংস্থান, সকলের একটা বেনিফিট হতে। হ্যাঁ, নৈতিকতার দিকে যদি চিন্তা করেন, আমরা তো গত 15 বছরে কোনো কিছুই নৈতিক করি নাই, সবই অনৈতিক ছিল। তো এখানে তো এটা তো কল্যাণমূলক একটা সিদ্ধান্ত হবে। আমি মনে করি যে আপনার কর্মসংস্থান হবে, এই টাকাগুলো ফেলে রেখে তো লাভ হচ্ছে না। আর বাংলাদেশ ব্যাংকের যে প্রবণতা প্রফিট করার, এখানে এই চিন্তাধারা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। আর এখন যদি তারা চোখ বন্ধ করে রাখে, তারা অবুঝ থাকে এবং গ্রোথ কমতে থাকে, আসলে কিন্তু আমি মনে করি বাংলাদেশ ব্যাংক না শুধু, সবাই উইন্ডো ড্রেসিং কিন্তু করতেছে। পুঁজির সংকটই কি আসলে আমাদের অর্থনীতির বা ব্যবসা বাণিজ্যের বিনিয়োগের ক্ষেত্রে এখন বড় সংকট? এটা বাস্তব, এটাই হচ্ছে রিয়ালিটি। এই যে কতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে এই অসুস্থ ব্যাংকগুলোর কারণে, আর যে প্রতিষ্ঠানগুলো ভালো চলছে তারাও কিন্তু মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটালের কারণে এখন ব্যবসা করতে পারছে না। তো আর এই সুযোগগুলো কারা নিচ্ছে? আমাদের পার্শ্ববর্তী দেশগুলো নিচ্ছে। ইন্ডিয়া বিশেষ করে এই সুযোগটা নিয়ে যাচ্ছে। এখন আমাদের কিন্তু বিনিয়োগ করার সময় কিন্তু আমাদের কাছে টাকা নেই। আর যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোও চলছে না ঠিকমতো, কারণ আমাদের ব্যাংক অর্থায়ন করতে পারছে না। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। জনাব মাসুদ রিয়াজ, আপনার কাছে ভিন্ন একটি বিষয় আগে প্রথমে জানতে চাই যে আমরা তো সব সময় শুনি বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে যাচ্ছে, অর্থ পাচার হয়। নিশ্চয়ই টাকা পাচার হয় না, বস্তা বস্তা করে কি টাকা পাচার হয়? বিষয়টা কি এরকম, নাকি এই অর্থটা আসলে রূপ বদলে বৈদেশিক মুদ্রা হয়ে পাচার হয়ে যায়? বিষয়টা কি? না, টাকা পাচারের একটা সায়েন্স আছে, মানে এটার একটা মেকানিক্স আছে। সেখানে বাংলাদেশি টাকার তো আর ওয়ার্ল্ড ওয়াইডে কোনো ডিমান্ড নাই। তাহলে এই যে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা যে পাচার হলো, এটা বলছি এই টাকাগুলো কোথায় গেল? প্রথম কথা হলো যে ব্যাংকগুলো থেকে প্রথমে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। সেখানের যারা মালিক ছিল, মানে রাজনৈতিক মদত পুষ্ট মালিক, এরকম সবগুলো ব্যাংকে না, বাট এরকম 8-10টা ব্যাংকে আমরা দেখেছি 2024 অগাস্টের আগের বেশ কয়েকটা বছর তাদের যে কন্ট্রোলিং শেয়ার হোল্ডার, বোর্ডে বা বোর্ড মেম্বার, তারা নামে বেনামে লোন নিয়ে এবং আপ টু 93% একটা ব্যাংকের টোটাল অ্যাসেটের বা অ্যাজ লো অ্যাজ 48% নিয়ে এগুলো আর ফেরত দেয়নি। তার মানে প্রথমে হয়েছে লুট। এখন সেই লুটের টাকা এই ব্যাংক থেকে কিন্তু কম বেশি টাকা লুটপাট হয়, এটা 80-র দশক থেকে চলছে, তবে খুব অল্প হতো। সেটা 2014-15 পর থেকে একটা মহামারীর লেভেলে চলে গেছে। কিন্তু আগে বেশিরভাগ টাকা আবার বাংলাদেশেই শোনা যায় ইনভেস্ট হতো বা এখানেই থাকতো। আমার প্রশ্নটা সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি টাকা, একটা দৃশ্যমান কাগজের নোটকে চিন্তা করি, এই টাকা যেহেতু বিদেশে গিয়ে ইউরোপে আমেরিকায় গিয়ে ব্যবহার করার সুযোগ নেই, সেই টাকা আছে, তার মানে হচ্ছে আমার যে 10টা ব্যাংক খারাপ হয়েছে, আমার বাকি যে 10টা ব্যাংক একটু ভালো ছিল তারা তো আরো ভালো হয়েছে, সেই ব্যাংকগুলো তাহলে বিনিয়োগে যাচ্ছে না কেন? নট নেসেসারিলি। আপনাকে আমি বলি, দুটো বিষয় আছে আপনি এখানে যেটা বলছেন। প্রথম কথা হলো যে ব্যাংকের থেকে টাকা লুট হয়েছে, সেই টাকা যেহেতু দেশের রুল অফ ল চলে গেছে 14-15 সালের পর থেকে, দেশের পুঁজির ক্যাপিটালেরও একটা নিরাপত্তা আছে, পুঁজিরও রাসেল বলছিল, সেটাও চলে গেছে।
সেই জন্য এখন টাকাগুলোকে মানে সেই টাকাকে ব্যবহার করে বিদেশে সম্পদ করা হয়, সেইখানে টাকাটা যায় না, কারণ টাকার ডিমান্ড নাই ওয়ার্ল্ড ওয়াইড। মানে টাকাটা তো বাংলাদেশে, কাগজের নোটটা বাংলাদেশে, কাগজের নোটটা বাংলাদেশে, কিন্তু এর বাংলাদেশে যে ফরেন এক্সচেঞ্জ আসার কথা ছিল, সেটা রেমিটেন্সের মাধ্যমে হোক, এক্সপোর্টসের মাধ্যমে বা অন্য মাধ্যমে, তার একটা অংশ এই টাকাটার পাচারের কারণে বাংলাদেশে আর আসে না। আর অন্য ব্যাংক যেখানে আপনার টাকাটা রয়ে গেছে, সেটা যে শুধু ব্যাংকে আছে এমন তো কোনো কথা না। এটা হয়তো ল্যান্ডে থাকতে পারে, এটা অ্যাপার্টমেন্টে থাকতে পারে। আর ব্যাংকের কাছে থাকলে সে বিনিয়োগ করবে কোথায়? বিনিয়োগের পরিবেশ যদি না থাকে, বিনিয়োগের তো ডিমান্ড থাকবে না। আমি ঠিক এই প্রশ্নটিতেই আসতে চাচ্ছিলাম। আমরা দেখছি এই সময়ের মধ্যেও দু একটা যারা ভালো ব্যাংক, তারা আসলে যতটা না তাদের যে আমানত তারা সংগ্রহ করছেন, এই দুর্বল ব্যাংকগুলোর অনেক আমানত এই সমস্ত ভালো ব্যাংকে চলে গেছে। এই আমানত তারা আসলে উৎপাদনশীল খাতে বিনিয়োগের চেয়ে অনেক বেশি আসলে কেন্দ্রীয় ব্যাংকের যে বিলস অ্যান্ড বন্ডস, সেখানে বিনিয়োগ করতে বেশি আগ্রহী। তাহলে এখানে কেন্দ্রীয় ব্যাংকের কি আসলে নীতির নির্ধারণের বা বলবো যে দিক নির্দেশনার কিছুটা খানিকটা অভাব আছে কি না, যে তারা কেন আসলে বিল বিনিয়োগকে এত বেশি আকর্ষণীয় করে রেখেছে? এবং যে কথাটি শওকত আজিজ রাসেলও বলছিলেন যে কেন্দ্রীয় ব্যাংকও মুনাফা করছে, আমরা যতটুকু শুনেছি যে গেল অর্থ বছর প্রায় 24,000 কোটি টাকা তারা মুনাফা করেছে। অনেকগুলো ব্যাংক মিলেও হয়তো সেটি করতে পারেনি। তো সেই রকম একটা পরিবেশে কেন্দ্রীয় ব্যাংকও কি আসলে ঠিক পথে আছে? বিনিয়োগকে তারা কি বাধাগ্রস্ত করছে না? এখানে বিষয়টা একটু মানে কমপ্লেক্স। সেটা হলো, কেন্দ্রীয় ব্যাংক যে ব্যাংকগুলো সিকিউরিটিজে ইনভেস্ট করেছে কোনো সন্দেহ নেই। ইনকাম, রাসেল তো নিজেও দুটা ব্যাংকের বোধহয় সে মালিক। ব্যাংকগুলো গত 1-2 বছর ধরে আমার মনে হয় তাদের একটা ইনকামের বড় অংশ গভর্নমেন্ট সিকিউরিটিস, ট্রেজারি সিকিউরিটিস থেকে আসছে। এই এখন সেটা ক্লিয়ারলি প্রোডাক্টিভ খাতে টাকাটা যায়নি, ব্যাংকগুলোর বিনিয়োগ যায়নি। প্রোডাক্টিভ খাত বলতে থ্রু লোন ব্যবসায়ীদের কাছে গেলেও ট্রেড ফাইন্যান্স, ওয়ার্কিং ক্যাপিটাল বা প্রজেক্ট ফাইন্যান্স সেখানে কম গেছে। এখন এটার একটা কারণ ছিল, কেন্দ্রীয় ব্যাংকের মতে তারা ইনফ্লেশন, মূল্যস্ফীতি মাঝে মানি সাপ্লাই কমাতে গেলে তাদেরকে লিকুইডিটি উইথড্র করতে হয়েছে মার্কেট থেকে। এখন লিকুইডিটি উইথড্র করার একটা ওয়ে হচ্ছে সে সরকারি ট্রেজারি ইনস্ট্রুমেন্ট দিয়ে মার্কেট থেকে লিকুইডিটি কিছুটা হলেও উইথড্র করে নিবে, সেটা করেছে। তো সেখানে হয়তো ইনফ্লেশনের জন্য এটা কিছুটা হলেও দরকার ছিল আমি মনে করি। কিন্তু যেটা করতে পারতো সেন্ট্রাল ব্যাংক, সেটা হলো যে প্রতিটা ব্যাংককে একটা হয়তো মানে কনজারভেটিভ রেশিও ধরে দেওয়া উচিত ছিল, খুব হাই রেশিও না বা হাই সিলিং না, যে একটা লেভেলের বেশি তারা ট্রেজারি সিকিউরিটিজে ইনভেস্ট করতে পারবে না, তার বাকিটা তাদেরকে ওই ব্যবসা বাণিজ্যতেই ইনভেস্ট করতে হবে। সেই জায়গাটা হয়তো কেন্দ্রীয় ব্যাংক আমার মনে হয় মিস করে গেছে, কিন্তু এখনও করা সম্ভব। এখন কেন্দ্রীয় ব্যাংক এইটাকে মানে উইথড্র করতে গিয়ে তাদেরকে কিন্তু ট্রেজারি সিকিউরিটিজে একসময় 11.5% ইন্টারেস্ট নিয়ে যেতে হয়েছিল। সেইটাও একটা প্রবলেমেটিক বিষয়, কারণ ট্রেজারি সিকিউরিটিজকে বা সরকারি সিকিউরিটিজকে রিস্ক ফ্রি ইনস্ট্রুমেন্ট বলা হয়। এটা তো কোনো রিস্ক নাই, কারণ সরকার এটার বড়, আর সরকার তো সাধারণত ডিফল্ট করে না। এখন রিস্ক ফ্রি রেট যদি 10, 11, 12% হয়ে যায়, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় অন্যান্য মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বা ফাইন্যান্সিয়াল মার্কেট ইনস্ট্রুমেন্টকে কাজ করা। মানে তখন অন্যদিকে আর ইনসেন্টিভ থাকে না বিনিয়োগ করার, সবাই এটার মধ্যেই বিনিয়োগ করে। তো এটা এই জন্য একটা জটিল পরিস্থিতি ছিল। ইনফ্লেশনের জন্য টাকা উইথড্র করা দরকার ছিল, কোনো সন্দেহ নাই। সরকারেরও টাকা প্রয়োজন ছিল। এইটার মাধ্যমে আরেকটা দুর্বলতা কিন্তু ভেসে আসছে, সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক, আপনি জানেন, সরকারকে প্রচুর টাকা ধার দিয়েছে গত 2-3 বছর। এটা শুধু গত অগাস্টের পরের কথা না, কারণ এগেইন বিভিন্ন ভুল ইকোনমিক এবং ফিসকাল পলিসির কারণে এবং ইনডিসক্রিমিনেট উন্নয়ন প্রকল্প, যে টাকা আছে না নাই, প্রকল্পর দরকার আছে না নাই, প্রকল্পর প্রাইসটা রাইট না ইনফ্লেটেড, এগুলো না দেখে এগেইন 16-17 সালের পর থেকে ইনডিসক্রিমিনেটলি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। সেটার জন্য ফরেন লোন যেমন 7 বছরে ডাবল হয়ে গেছে, আপনার $49 বিলিয়ন থেকে এখন বোধহয় $110 বিলিয়ন গেছে লেটেস্ট। একইভাবে ব্যাংক বরোয়িংও কিন্তু বেড়ে গেছে। সরকারের টাকা, কারণ রেভিনিউ তো বাড়ে না, ট্যাক্স তো ওইভাবে বাড়ে না, তো সেইখানে সরকারকে টাকার যোগান দিতে যাওয়ার প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংককে অনেক বেশি বড় করতে হয়েছে। তবে এইটা ওই অনেক ব্যাংক, প্রাইভেট ব্যাংককে
প্রোডাক্টিভ খাতে না দিয়ে তার একটা বড় অংশ এইদিকে চলে এসেছে। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতিতে যাওয়ার আগে স্বাগত আসলে আপনার কাছে জানতে চাই যে আসলে আমাদের বেসরকারি খাতের যে ব্যাংকগুলো, সেই সবগুলো ব্যাংকেই আসলে কোনো না কোনো বড় শিল্প উদ্যোক্তা তার সঙ্গে জড়িত। কিন্তু আমরা দেখছি এখন যে ব্যাংকগুলো ভালো আছে, তারা তাদের আমানতের বড় অংশই আসলে সেই নিরাপদ বিনিয়োগের দিকেই যাচ্ছে। আবার সেই উদ্যোক্তাদেরকেই আমরা বলতে শুনছি যে শিল্প খাতে বিনিয়োগ হচ্ছে না, অর্থায়ন পাচ্ছে না। এটা কি আসলে মানে দ্বিচারিতা কিনা, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে একটু জানতে চাই, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এরপর জেনে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় মন্থর অর্থনীতিতে গতি আসবে কবে। বিরতিতে যাওয়ার আগে জনাব শওকত আজিজ রাসেল, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের কথা যদি আমরা বলি, বেসরকারি খাতের ব্যাংকগুলোর একটা বড় ভূমিকা সেখানে আছে এবং এই প্রত্যেকটি বেসরকারি ব্যাংকের পিছনে কোনো না কোনো ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, এক বা একাধিক শিল্প উদ্যোক্তা এখানে জড়িত। তো সেই বেসরকারি এখন ভালো যে ব্যাংকগুলো আছে, তাদেরকে আমরা দেখছি তারা তাদের আমানতের একটা বড় অংশই আসলে নিরাপদ বিনিয়োগে দিচ্ছেন, অর্থাৎ সরকারের যে বিল, বন্ডস, ট্রেজারি বিল সেখানে দিচ্ছে। আবার এই উদ্যোক্তাদেরকেই আমরা গণমাধ্যমে কথা বলতে শুনছি যে আসলে ব্যাংক বিনিয়োগ করছে না, অর্থায়ন দিচ্ছে না, ব্যবসা ধসে যাচ্ছে। এটা কি আসলে দ্বিচারিতা কি? এখানে দুটো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে গুড ব্যাংক, ব্যাড ব্যাংক, আরেকটা হচ্ছে গুড বরোয়ার, ব্যাড বরোয়ার, আর হচ্ছে পরিচালক পর্ষদে কারা বসে আছে। আপনার এখানে যারা এই বিগত 15 বছর, তারা বাইরে থেকে 2% শেয়ার হোল্ডিং মিনিমাম লাগে আপনাকে ডিরেক্টর হতে। সরকার একটা ভুল করেছে, যে ভুল আবার রিপিট হতে যাচ্ছে। তারা বলেছে যাদের 9 বছর হয়ে গেছে তাদেরকে অত্যাবশ্যক আপনার অব্যাহতি নিতে হবে বোর্ডে থেকে। তখন কি করলো, 10% শেয়ার একটা টেক্সটাইল করতে লাগে 300 কোটি, একটা ব্যাংকের 10% শেয়ার কিনতে লাগে হয়তো 100 কোটি টাকা, একটা কথার কথা। তো তারা এই ফর্মুলাতে চলে গেছে, কিনে তাদেরকে বিতাড়িত করলো। এখানে কিন্তু সরকারি আপনার বিভিন্ন অঙ্গ সংস্থানও কিন্তু তাদেরকে সহায়তা করেছে দখল করার জন্য। তখন তারা নতুন ডিরেক্টর নিয়ে আসলো। তারপরে শুরু হলো লুটিং। এই লুটিংটা একটা ট্রেন্ড সেট হয়ে গেল এবং এটা কিন্তু প্রকাশ্যে হচ্ছিল দিবালোকে। আপনার ওয়েস্টিন হোটেলে বোর্ড রুমে ঢুকে ডিজিএফআই তারা সহযোগিতা করেছে, পুলিশ সহযোগিতা করেছে, তারা ভাগ বাটোয়ারা করে দেশটাকে লুটে পুটে খাইছে আর কি। এখন আপনার যে প্রশ্নটা, তাহলে আমি বিনিয়োগ পাচ্ছি না কেন? ওই যে আমি পড়ে গেলাম ব্যাড ব্যাংকের কাছে, আবার একটা ভালো ব্যাংক ব্যাড বরোয়ার হয়ে গেছে। এই সব কিছু, যেমন চিটংয়ের যে ব্যবসাটা ছিল রমরম, সারা জীবন ধরে চলছিল, আপনার একটা ট্রেডিং একটা হাব বলতাম আমরা চট্টগ্রামকে, এটা পুরো ডিস্ট্রয় করে দিয়েছে একটা গ্রুপ, অ্যাসালম ক্যাবনে। এটা কিন্তু শ্রোতাদের জানা উচিত। আপনিও সুগার ইম্পোর্ট করেন, আমিও সুগার ইম্পোর্ট করি। আপনিও চাল ইম্পোর্ট করেন, আমিও করি। আপনিও তেল ইম্পোর্ট করেন, আমি করি। আমার কস্টিং যদি মন আসে 700 টাকা, একটা কথার কথা, আমি কিন্তু 600-তে বিক্রি করে দিচ্ছি, কারণ আমি ক্যাশ আউট করছি ব্যাংকের টাকা। তো আমার তো লাভের দরকার নেই। কিন্তু যে প্রকৃত ব্যবসায়ী, সে কিন্তু শেষ হয়ে গেছে, তার বাড়ি গাড়ি সব বন্ধক ব্যাংকের কাছে, সে কিন্তু নিঃস্ব হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু বেশ 10 বছর ধরে চলেছে। রোজা আসলে সালাম বলতো আমি গম ইম্পোর্ট করব, দেশকে রেস্কিউ করব, ভুট্টা ইম্পোর্ট করবো, রোজার সময় আমি সাপোর্ট দিব। আসলে সাপোর্ট টাপোর্ট কিছু না, তারা জাহাজ ভর্তি করে মাল এনে বিক্রি করে টাকাটার ব্যাংক। তারপরেও তো আমরা দেখেছি যে সাধারণ মানুষও চড়া দামে কিনেছে। হ্যাঁ, এটা মানুষের আলটিমেটলি তো একটা পর্যায়ে যায় যখন এটা ব্রেক করে যায়, এবার আনলো, আবার কনসিস্টেন্সি নাই, এরপরের বার আনলো না জাহাজ, তখন আপনার হয় কি একটা মার্কেটে একটা সাপ্লাই ডিমান্ডের একটা গ্যাপ পড়ে যায়, তখন এগুলো হতে পারে। আসলে হচ্ছে কি, আপনি যখন ব্যবসাকে ইন্টারফেয়ার করবেন, প্রাইস কন্ট্রোল করার চেষ্টা করবেন, তখনই কিন্তু এই ডিজাস্টারগুলো হয়। এটা মার্কেটের উপর ছেড়ে দেওয়া উচিত, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ছেড়ে দেওয়া উচিত। যে ব্যবসার লাভ হয়, আপনাকে তো আমি মানা করিনি সেটা করতে, আপনি আসেন কন্ট্রোল করতে। আপনার এটার দাম ওটার দাম কন্ট্রোল করতে চান, যখনই কন্ট্রোল করতে চান তখনই কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। সাময়িকভাবে দেখা যাচ্ছে যে আপনি কন্ট্রোল করছেন, কিন্তু এটা লং টার্ম ইফেক্ট কিন্তু খুবই খারাপ। তো আমি মনে করি ব্যবসাটা ব্যবসায়ীদের উপরে ছেড়ে দেওয়াটা ভালো। নিশ্চয়ই। আমাদের আজকের আলোচনার যে বিষয়টা, মানে এই যে মন্থর অর্থনীতিতে আমরা গতি চাই, আমরা কর্মসংস্থান চাই, আমরা চাই সাধারণ মানুষ ভালো থাকুক, সেই জায়গা থেকে আসলে আপনার কাছে আমার জানার বিষয় যেটি, সেটি একটা নতুন সরকার ক্ষমতায় আসলে কি সেই সুদিন আসবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, খানিকটা আসবে বলে আমি বিশ্বাস করি। এবং তবে হ্যাঁ, আমাদের যে ইন্ডিকেটর বা ফাইন্যান্সিয়াল যে ইয়েগুলো আছে, ইনস্টিটিউশনগুলো আছে, ওরা যদি সাপোর্ট না করে, সরকার যতই ভালো হোক না কেন, আপনার সরকার চাইলেও তো আপনার হেল্প করতে পারবে না। তো আমি মনে করি প্রতিনিয়ত একটু ভালোর দিকেই যাচ্ছে, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু প্রতিনিয়ত
শেষ হয়ে যাচ্ছে। তো ওটাকেও আপনাকে মাথায় রাখতে হবে। আপনার খালি রিজার্ভ বাড়ালে যে আপনার ব্যবসা রমরম হবে তা না, রিজার্ভটা ইউটিলাইজেশনও আনতে হবে আপনাকে। নিশ্চয়ই। এখন আপনি বড় করেছেন 65 টাকা দিয়ে, ব্রিজ বানাইছেন, তারপরে বিল্ডিং বানাইছেন, পদ্মা সেতু করছেন, আপনি সেটেল করতেছেন তো 120 টাকা এখন। তো আপনার প্রজেক্টের দাম ডাবল হয়ে গেল না? তো এটা কে দিচ্ছে? আমরা দিচ্ছি, আমরা ট্যাক্স পেয়াররা দিচ্ছি। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করব, কিন্তু তার আগে জনাব মাসুদ রিয়াজ, আপনার কাছে একটু জানতে চাই, মানে অর্থনীতির যে নীতিগুলো, সেটি আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে এখনো সাংঘর্ষিক নীতি আছে। যেমন আমরা বিনিয়োগ প্রত্যাশা করছি, আবার ওইদিকে ট্রেজারি বিল, বন্ডে বিনিয়োগ এত সস্তা করে রেখেছি যে ভালো ব্যাংকগুলো সেখানেই নিরাপদ বিনিয়োগেই আসলে বিনিয়োগ করবে, ঝুঁকি নেবে না। এই যে অর্থনীতিতে মানে যে দ্বৈততা বা সাংঘর্ষিক নীতিগুলো, এগুলো সংশোধন না করে যদি আসলে আমরা নির্বাচনের দিকে যাই, এটা নতুন সরকার আসেও, তাহলেই কি সহসা সমাধান হবে কিনা? না, দেখেন, নির্বাচনের মাধ্যমে যেটা মূল একটা পজিটিভ ফোর্স আসবে সেটা হলো ইনভেস্টর কনফিডেন্স। ইনভেস্টর দেখবে যে 5 বছর মেয়াদি একটা সরকার আছে, কারণ ইলেক্টেড গভর্নমেন্ট 5 ইয়ার্স থাকে। দ্বিতীয়, সুতরাং তার মেয়াদটা নির্দিষ্ট 5 ইয়ার্স, তার মেয়াদটা লং টার্ম, সেটাও 5 বছর। তৃতীয়ত হলো এটা পিপলস ব্যাকড ম্যান্ডেট নিয়ে এটা আসছে, সুতরাং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক শক্তিশালী। এই কারণে ইনভেস্টর কনফিডেন্সটা বাড়বে। কিন্তু ইনভেস্টর কনফিডেন্স একটা গুরুত্বপূর্ণ অংশ ওভারঅল বিনিয়োগ পরিবেশটাকে, অর্থনীতিকে রিভাইটালাইজ করার ক্ষেত্রে, কিন্তু সেটা একমাত্র অংশ নয়। সেইখানে আপনার বিনিয়োগ পরিবেশের বা অর্থনীতির যে কৌশল, ওভারঅল পলিসি কৌশল বা যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে সাপোর্ট করতে হবে। ব্যাংকিং ব্যবস্থা ভালো থাকতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, যেমন এনার্জির সমস্যা, আমার এনার্জি সিকিউরিটি এবং এনার্জি সাস্টেইনেবিলিটি, সাপ্লাই সাস্টেইনেবিলিটি, এটা এনশিওর করতে হবে। আমার বিনিয়োগ পরিবেশ এবং বাণিজ্যের আমাদের যে ট্রেড ফ্যাসিলিটেশন, ট্রেড পলিসি, সেই জায়গায় অনেক রিফর্মস বাকি, সেগুলো হয়নি। ছোটোখাটো কয়েকটা রিফর্ম হয়েছে, মানে গত 4-5 মাসে আমরা দেখলাম যে কয়দিন আগে পার্শিয়াল এক্সপোর্টারদেরকে বন্ডেড ফেসিলিটি দিয়েছে, এটা ভালো, মানে দিস ইজ এ ওয়েলকাম মুভ। বাট আমার যে মেজর রিফর্মস প্রয়োজন সেগুলো হয়নি। সুতরাং নতুন সরকার আসলে তাদেরকে ওই রিফর্মসগুলো নিতে হবে, পলিসি ডিসক্রিপেন্সি আইডেন্টিফাই করে সেগুলোকে ঠিক করতে হবে, যেটা আপনি বললেন সাংঘর্ষিক পলিসিস আছে অনেক। আর তৃতীয়ত হলো যে আমার কৌশলটা কি, সেই আমার জ্বালানি কিভাবে আমি এনশিওর করব। আমার ডিমান্ড তো বাড়তে থাকবে, তাই না? আমি এখন চায়না থেকে হয়তো আমার অনেক ইনভেস্টমেন্ট আসবে, জাপানিজ এবং অন্যরা। আমার ইন্ডিয়া থেকে হয়তো কিছু অর্ডার তাদের 50% ট্রাম্প ট্যারিফের কারণে আসবে। তো আমি সেই অ্যাডেড ডিমান্ডটাকে সাপোর্ট করব, সেই এনার্জি কি আছে, সেই ব্যাংক ফাইন্যান্স কি আছে, পরিকল্পনাগুলো সেই আসলে আগে ইনফ্রাস্ট্রাকচার থেকে কি আছে। নেওয়া জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব শওকত আলী। আপনাকেও ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি নতুন সরকারের সময় আসলে অর্থনীতি গতিশীল হোক এবং বিশ্বব্যাংক সহ দাতা সংস্থাগুলো, উন্নয়ন সহযোগী সংস্থাগুলো যেমনটা প্রত্যাশা করছে, 6% কাছাকাছি যাবে আগামী বছরের জিডিপি প্রবৃদ্ধি, এবং অর্থনীতি সেখান থেকে সুফল পাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতি সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। সঙ্গেই থাকুন।